আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তিনটা ঘটনার কথা বলবো এবং তারপর এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম ঘটনা হলো যে আজকে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানি ক্রিকেট দলের দ্বিতীয় এবং শেষ টেস্টটা অনুষ্ঠিত হয়েছে। প্রথম টেস্টে কিন্তু আমরা জিতেছিলাম, এটাতে জেতার ফলে আমাদের সিরিজ জয় হয়ে গেল। পাকিস্তানের মাটিতে টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোনো ফরম্যাটে আমাদের সিরিজ জয়ের কোনো ইতিহাস নেই এবং আমরা অসাধারণ ভালো খেলে আমাদের ক্রিকেট দল এই সিরিজ জয় করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং এই ঘটনার পর আমাদের অধিনায়ক যিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত, উনি যখন মাঠ থেকে বের হওয়ার আগেই উনি একটা টেলিফোন কল পান এবং সেই টেলিফোন কলটা ওনাকে কে করেছিলেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তাকে ফোন করেছিলেন এবং এই ফোন করে তিনি তাকে উৎসাহ দিয়েছেন, প্রশংসা করেছেন, অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে যখন তারা দেশে ফিরবেন তখন তাদেরকে অভিনন্দন দেওয়া হবে। ডক্টর ইউনূসের মূল বক্তব্য যেটা ছিল, যে বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা কিন্তু আমরা পেয়েছি। সেখানে উনি লিখেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। এবং তারপরে তিনি জানিয়েছেন দেশে আসার পর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এই হলো একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটার কথা বলবো সেটা হলো পুরো জুলাই মাস জুড়ে আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন চলছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন তার সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরাও ওখানেও বিক্ষোভ প্রদর্শন করেছিল। যেহেতু আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের কোনো নিয়ম নেই এবং এটাকে তারা শৃঙ্খলা বিরোধী কাজ হিসেবে মনে করে, কাজেই আরব আমিরাত কর্তৃপক্ষ সেখান থেকে কিছু বাংলাদেশিদেরকে ধরে তাদেরকে কারাদণ্ড দিয়েছিল। 57 জন বাংলাদেশি সেখানে ছিল এবং এই ঘটনার প্রেক্ষিতে অগাস্ট মাসের 28 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং উনি অনেক কথাই বলেন। তার মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল ওই 57 জনের শাস্তি মওকুফ করার বিষয়টি। আজ সেখান থেকে সেই খবরটা এসেছে এবং আরব আমিরাতের যে প্রেসিডেন্ট আছেন তিনি ডক্টর ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে সকল প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই খবরটা আজকে তার পক্ষ থেকে আজকে ডক্টর ইউনূসকে জানানো হয়েছে। জানার পর ইউনূস ওই দেশবাসীকে জানিয়েছেন। যখন সম্পাদকদের সঙ্গে ওনার মিটিং হচ্ছিল তখন সেটা উনি ওখানে জানিয়েছেন। তৃতীয় যে ঘটনাটার কথা বলবো, তৃতীয় ঘটনাটা সোমবার দিন মানে 2 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার কর্মী টবি ক্যাডম্যান। তার সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আন্দোলনের সময় আমাদের দেশের মানুষকে কীভাবে গণহত্যার মতো করে টার্গেট করে মারা হয়েছে, ওই সময়ে সরকার কীভাবে তাদেরকে হত্যা করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে, মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হয়েছে, এগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এই আলোচনায় ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, মূল যে কথাটা বলেছেন সেটা হলো যে এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। আমি এই 3টা ঘটনার কথা বললাম। কেন বললাম? যে ডক্টর ইউনূস আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বর্তমানে, মানে বেসিক্যালি উনি প্রধানমন্ত্রীর কাজটা করছেন এবং এই কাজটা করতে গিয়ে উনি কী করছেন তার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। এবং আমি ধারণাটা আপনারা জানেন, সরি এটা আমি ভুল বললাম, আসলে আপনাদেরকে আমি কী ধারণা দেব আপনারাও তো জানেন।
আমি যেখান থেকে তথ্যগুলি নিয়েছি আপনারাও নিয়েছেন, কিন্তু আমার মনে যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখেন, প্রথমত আমি শেষ থেকে যদি শুরু করি, আরব আমিরাতের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে কী পরিমাণ সম্মান করেন একজন ব্যক্তি ইউনূসকে, তার একটা প্রমাণ কিন্তু আমরা পেলাম। আমাদের মাথার উপর যদি এরকম একজন সম্মানিত ব্যক্তি থাকেন, এরকম একটা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি থাকেন, তাহলে কি সুবিধাটা আমরা পেতে পারি, তার একটা উদাহরণ আমরা কিন্তু এই ঘটনার মাধ্যমে পেলাম। আপনারা হয়তো জানেন কি না আমি জানি না, আমরাও অত একদম ডিটেলসে আমি জানি তা না, কিন্তু খুবই নির্ভরযোগ্য সূত্রে কিন্তু আমি এটা জানি যে এই আরব আমিরাতে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরখানেক আগেও একবার গিয়েছিলেন, যে ওখানে প্রায় 1 সপ্তাহ 10-12 দিন ছিলেন। কেন গিয়েছিলেন অনেকেই হয়তো জানেন না, কিন্তু ওখানে উনি গিয়েছিলেন, ওনার তৎকালীন যে মেয়ের জামাই ছিলেন, সেই মেয়ের জামাইয়ের অপকর্মের সাক্ষী হতো, মানে অপকর্মের জন্য তাকেও আসামি করা হয়েছিল। বিপুল পরিমাণ অর্থ উনি সেখানে পাচার করেছিলেন, এবং সে পাচার করা অর্থের ব্যাপারে ওখানকার আদালত তাকে আসামি করেছিল, এবং সেখানে ওনাকেও পার্টি করা হয়েছিল। মানে একজন প্রধানমন্ত্রী কতটা নিচে নামলে ওই কাজগুলি করতে পারেন, আর এখানে একজন প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি কতটা সম্মানিত হলে তাকে সেখানকার প্রেসিডেন্ট, ওখানকার আইনে যাকে সাজা দেওয়া হয়েছে তাদের মতো 57 জনকে তাদের সাজা মওকুফ করে দিতে পারেন। পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। আমরা আমাদের মাথার উপর এ ধরনের একজন ব্যক্তির উপস্থিতিতে আমরা অবশ্যই গর্ব অনুভব করতে পারি। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হলো, ওই যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটাও কিন্তু আনার উদ্যোগ নিয়েছেন, এবং আমার ধারণা উনি এর অনেকটাই আনতে পারবেন। কারণ সারা দুনিয়ার সঙ্গে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্কের যদি উনি ব্যবহার করেন, এবং তারাও যে সবাই তাকে খুবই শ্রদ্ধা করেন, কিন্তু সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমার ধারণা এখান থেকে অন্যায়ভাবে বেআইনিভাবে যে বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে গেছে, আমার ধারণা উনি তা ফিরিয়ে আনতে পারবেন, এবং যদি সেটা আনতে পারেন সেটা আমাদের অর্থনীতির মধ্যে একটা ব্যাপক ইতিবাচক একটা প্রভাব ফেলবে। আর যে কথাটা শুরুতে বলেছিলাম একেবারে, যে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু নতুন একটা সরকার এসেছে, আসার পরে আমরা কিন্তু ক্রীড়াঙ্গনে একের পর এক পরিবর্তন দেখতে পাচ্ছি। যে পরিবর্তনের কথা আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনিও বলেছেন, উনিও কিন্তু এই ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এবং উনি কী বলেছেন আমি এটা আপনাকে একটা জায়গা থেকে একটু দেখাই। উনি বলেছেন যে দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য আসবে। সরকার সেই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা কিন্তু কিচ্ছু করেনি, এরা খালি যে কাজটা করছে, যে অন্যায়গুলি হচ্ছিল, যে দুর্নীতিগুলি হচ্ছিল, যে পক্ষপাতিত্ব অথবা যে স্বজনপ্রীতি অথবা যে দলীয়করণ হচ্ছিল ক্রীড়াঙ্গনে, সেইখান থেকে ক্রীড়াঙ্গনটাকে মুক্ত রাখার চেষ্টা করেছে। এতেই কিন্তু আমরা ফল পেয়েছি। দেখুন, কয়েকদিন আগে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপে কিন্তু আমাদের দল শিরোপা জিতেছে ফুটবলে, অনেক বড় অর্জন কিন্তু। আর পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করা, আমার তো মনে হয় আগের কমিটি থাকলে কল্পনাও করতে পারতো না, মানে যেটা কল্পনারও অতীত, সেরকম অর্জন কিন্তু আমাদের হচ্ছে। একই প্লেয়ার, এই প্লেয়ারগুলি থাকতো, কিন্তু এই প্লেয়ারগুলির মধ্যে এখন কি হচ্ছে, এই ক্রিকেটারদের মধ্যে এখন কি হচ্ছে, এখন দেশপ্রেমটা জাগ্রত হয়েছে। এখন তারা এই দেশটাকে নিজের মনে করতে পেরেছে। একটা সরকারের কিন্তু এটাই কাজ। সরকার কিন্তু মাঠে যেয়ে খেলে দিয়ে আসবে না, সরকার কিন্তু মাঠে যেয়ে ব্যাটও করবে না, মাঠে যেয়ে পেনাল্টি কিকও করবে না। সরকার কি করবে, সরকার এমন একটা আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যার মাধ্যমে ওখানে যারা খেলতে যাবে তাদের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত হয়। আগে কি হতো, যাই খেলি না কেন, যাই করি না কেন, ক্রেডিট তো নিয়ে নেবে পাপন, ক্রেডিট তো নিয়ে নেবে সালাউদ্দিন, আমি তো কিছুই পাবো না। এখন তা নয়, প্রত্যেকটা অর্জন এই দেশের জন্য অর্জন হচ্ছে, ব্যক্তির জন্য অর্জন হচ্ছে না। আগে হলে কি হতো, ক্রেডিট নিয়ে নিত শেখ হাসিনা, বলতো আমার কারণে আমি সবাইকে জিতিয়েছি। এখন কিন্তু আমি নাই, এখন পুরো জাতি আছে। এই যে উপলব্ধিটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হলো মানুষের হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে।
এবং প্রত্যেকটা খেলার মধ্যে স্কিল অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই স্কিলটাকে পরিচালনা কে করে? হৃদয় করে। যার যার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে, তার স্কিলে, তার নৈপুণ্যে সেই দেশপ্রেমটা ফুটে ওঠে। এই তিনটা ঘটনাই দেখেন আপনি, দেশপ্রেমের প্রমাণ ছাড়া এখানে আর কিচ্ছু নেই। আমাদের সামর্থ্য কম, আমরা অনেক কিছুই পারবো না, কিন্তু চেষ্টা তো করবো হৃদয় দিয়ে, আন্তরিকভাবে চেষ্টাটা তো করব। আমরা আশা করব সেই চেষ্টাটা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।